গতকাল রাতে ইরান যে আক্রমণ পরিচালনা করেছিল আমেরিকার উপর, সে আক্রমণের প্রতিফলন হিসেবে এবার আজকে যেটা জানা গেল যে খালদ দ্বীপে ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ছিল তার উপর ব্যাপক হারে হামলা চালিয়েছে। গতকাল রাতে ইরান সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারপোর্টে 5টি তেলবাহী বিমান ট্যাঙ্কার, যেগুলো থেকে হচ্ছে তেল রিফুয়েলিং করা হতো আকাশে উড়ন্ত যুদ্ধ বিমানের উপর, সেই যুদ্ধ বিমানগুলো কিন্তু খুব বেশি সংখ্যক না, এবং এগুলো কিন্তু খুবই মূল্যবান একটি স্ট্র্যাটেজিক উইপেন্স হিসেবে বিবেচিত হয়। তো সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সেগুলো নিরাপদে রাখা ছিল, কিন্তু ইরানের অতর্কিত ড্রোনের আক্রমণে প্রায় 5টি তেলবাহী ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে আজকে সকালে আমেরিকা এবং ইসরায়েল ইরানের খার্ক দ্বীপের যে প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা জড়িত সামরিক যে অবস্থানগুলো ছিল সেগুলোতে সরাসরি আক্রমণ করেছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছে যে এটা এর মাধ্যমে ইরানকে একটা মেসেজ দেওয়া হলো, ইরান যদি মনে করে যে সে আরও বেশি অগ্রসর হবে তাহলে তাকে এর জন্য চরম মূল্য দিতে হবে, এবং আন্তর্জাতিক বাজারে ইরানের যে তেলের আমদানি বা রপ্তানি তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। এবার আমরা আসি আসলে খার্ক দ্বীপটা কোথায়। সেটা হচ্ছে ইরানের উপকূলীয় অঞ্চল থেকে খুবই নিকটবর্তী একটি জায়গায় খার্ক দ্বীপ অবস্থিত, এবং খার্ক দ্বীপের হচ্ছে সরাসরি মাদার ভেসেল আসতে পারে। গভীরতা, যেই জাহাজগুলোর ড্রাফট গভীরতা পানির নিচে 5 থেকে 6 মিটারের বেশি থাকে সেগুলোকে সাধারণত মাদার ভেসেল বলা হয়। সেই ধরনের মাদার ভেসেল এই ইরানের 90% তেল বিভিন্ন পাইপলাইনের মাধ্যমে খার্ক দ্বীপে আসে, এবং সেই খার্ক দ্বীপে এই জাহাজগুলোর মাধ্যমে তেল সরবরাহ করা হয়। এখন এই যে ইরানের উপর যে এই আক্রমণের মাধ্যমে আসলে আমেরিকা একটা মেসেজ দিতে চাচ্ছে যে ইরান আসলে কি করবে। এর মধ্যে ইরান কিন্তু তার প্রত্যুত্তরটা দিয়েছে আরও একটু ভয়াবহ এবং একটু অ্যাগ্রেসিভ এবং আক্রমণাত্মকভাবে। ইরান বলেছে যে এই খার্ক দ্বীপ এবং আবু মুসা দ্বীপ, যে দুটি দ্বীপ নিয়ে ইরানের সাথে আমেরিকার আরব আমিরাতের বিরোধ, সে আরব আমিরাতের বিরোধের কারণে ইরান বলছে যে এগুলো আসলে কোনো বিমান থেকে হামলা হয়নি, এই হামলাগুলো হয়েছে আরব আমিরাতের দুবাই শহরের নিকটবর্তী শহর এবং দুবাইয়ের কাছাকাছি কোনো জায়গা থেকে, এই আরব আমিরাত থেকে এই আর্টিলারি হামলা অর্থাৎ রকেট এবং মিসাইল সিস্টেমের মাধ্যমে এগুলো হামলা করা হয়েছে, এবং ইরানের এই তেল যে শোধনাগার সেখানে একটি বিপর্যয় পরিকল্পনা চেষ্টা করা হয়েছে। এ কারণে ইরান এই দাবির প্রেক্ষিতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই দাবির প্রেক্ষিতে ইরান বলছে যে যদি আরব আমিরাত যেহেতু এই কাজটির সাথে জড়িত বা আমেরিকাকে এই ক্ষেত্রে সহায়তা করেছে, তাই তারা বলেছে যে আরব আমিরাতের বন্দর, সামরিক স্থাপনা, মার্কিন বিমান ঘাঁটি এবং যেসব স্থানে মার্কিন কোম্পানিগুলো রয়েছে এবং সেখানে তাদের কর্মচারী রয়েছে, তারা হচ্ছে এখন আরব আমিরাতের এইসব অবস্থানগুলো হচ্ছে ইরানের জন্য হচ্ছে বৈধ টার্গেট। এবং ইরানের জেনারেলরা বলেছেন যে এখান থেকে যেন আরব আমিরাতের মুসলমানরা বা আশেপাশের যারা আরব আমিরাতে বসবাস করেন তারা যেন দূরে থাকে। এই হুমকির প্রেক্ষিতে এখন আমরা যেটা দেখছি যে একটা অস্থিরতা তেলের বাজারে আরও প্রলম্বিত হচ্ছে। এখানে অন্যদিকে দেখা যাচ্ছে যে ইরানের সমর্থিত যে মিলিশিয়াগুলো রয়েছে ইরাকের, তারা দুবাই যে কনসুলেট অফিস ইরাকে আছে সেখানে তারা আক্রমণ করেছে, মার্কিন বিভিন্ন সেনাঘাঁটিতে তারা আক্রমণ করেছে, এবং কুর্দিস্তানের এরবিলে যেখানে হচ্ছে বলা হচ্ছে যে ফ্রান্স, ব্রিটেন এবং অন্যান্য ইউরোপিয়ান দেশ এবং ন্যাটোর সামরিক ঘাঁটি রয়েছে, যারা আইএসআইএসকে দমন করার নামে এখানে এসে ঘাঁটি গেড়েছিল, তাদের সবগুলো ঘাঁটিগুলোতে হচ্ছে বিমানের মাধ্যমে আক্রমণ করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে আক্রমণ করা হচ্ছে। পাশাপাশি যে ন্যাটোর যে একটি সেন্টার ছিল ইরাকে, সেখানে হচ্ছে ড্রোনের মাধ্যমে আক্রমণ করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে ইরান এক বা একাধিক যুদ্ধের ফ্রন্ট খুলেছে। এর মধ্যে এই যে ট্রাম্পের ঘোষণা যে ইরান আসলে কি মেসেজ করে, ইরান তার উপর নির্ভর করছে পরবর্তীতে আমেরিকা কি পদক্ষেপ নেয়। আমেরিকান প্রেসিডেন্ট বলেছিল যে তারা আজকে যে তার বক্তব্য সেখানে সারসংক্ষেপ করে 5টি বিষয় বলছি। তিনি বলেছেন যে আমরা ইরানের সেনাবাহিনীর
কে ধ্বংস করে দিয়েছে, ইরান আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। এবং সেনাবাহিনীর অন্য অংশকে বলছি তারা যেন আমাদের কাছে আত্মসমর্পণ করে। আমরা ইরানের নৌবাহিনীকে ধ্বংস করে দিব যাতে করে হচ্ছে জাহাজ চলাপথ নিরাপদ হয় হরমুজ প্রণালী দিয়ে, এবং আমরা ইরানের সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ করব। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে যে যদি ইরানের সেনাবাহিনী ধ্বংস হয়েই থাকে তাহলে আবার কেন আক্রমণ করা হবে? আবার যদি ইরানের নৌবাহিনী বিপর্যস্ত হয়ে থাকে তাহলে কেন ইরানের নৌবাহিনীর উপর আবার আক্রমণের কথা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলছেন? আবার যদি তারা সমঝোতায় না আসেন তাহলে তাদের উপর ভয়াবহ আক্রমণ করা হবে। এই যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আসলে কেন বলা হচ্ছে? আমরা যদি একটু আগে আসি, মানে এই ট্রাম্পের বক্তব্যের ঘন্টা দুয়েক আগে একজন ইরানি জেনারেল, যুদ্ধ বড় ধরনের কমান্ডার যিনি, তিনি বলেছেন, জেনারেল পর্যায়ের কমান্ডার, তিনি বলেছেন যে আসলে দুই শর্তে ইরান যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত। প্রথম শর্ত হচ্ছে ইরান শর্ত দিচ্ছে যে ইরানের যে ক্ষতিগুলো হয়েছে তার ক্ষতিপূরণ অবশ্যই ইরানকে দিতে হবে আমেরিকা, অথবা যদি না দেওয়া হয় তাহলে ইরান সেই পর্যায়ের ক্ষতি করবে। দ্বিতীয়ত হচ্ছে ইরানে আর কখনো কোনো আমেরিকানরা আক্রমণ করতে পারবে না, এবং তা কাগজে কলমে বললে নয়, বাস্তব প্রমাণ দিতে হবে, এবং পারস্য উপসাগর থেকে সমস্ত মার্কিন বাহিনীর ঘাঁটি সরিয়ে ফেলতে হবে। এখন যখন এই শর্তগুলো দিয়েছিল, এই শর্তগুলো দেওয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে আমরা ভয়াবহ অবস্থান নিতে বাধ্য হব। এখন এখানে যে প্রশ্নটা এসে দাঁড়িয়েছে যে এর চেয়ে ভয়াবহ অবস্থান আর কি হতে পারে? 30টা তেলের ডিপো একসাথে ধ্বংস করে দেওয়া হলো, এবং হচ্ছে পরিবেশবিদরা বলছেন যে এসিড রেন, অর্থাৎ বায়ু দূষণের মাধ্যমে যে বৃষ্টি হয় সেই টাইপের বৃষ্টি হতে পারে তেলের দূষণের কারণে। তাহলে এর চেয়ে ভয়াবহ আক্রমণ কি হতে পারে? ইতিমধ্যে অবশ্য আপনারা জেনে থাকবেন যে প্রথম লাইভে আমি বলেছিলাম যে আমেরিকা দাবি করেছিল যে ইরানের যে ড্রোনবাহী রণতরী তাকে ধ্বংস করতে সক্ষম হয়েছে, কিন্তু আজকে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে যে ড্রোনবাহী রণতরীটা তেহরানের উপকূলের দিকে রওনা হচ্ছে। তাহলে আসলে আমেরিকা যে দাবিটা করছে তাহলে কতটুকু সত্য? আরেকটি বিষয় হচ্ছে, হ্যাঁ হয়তো আক্রমণের শিকার হচ্ছে কিন্তু তা পুরোপুরি হয়তো ধ্বংস করতে পারে না। আরেকটি হচ্ছে যে ইরান একটি দাবি করেছিল যে ইরান আব্রাহাম লিঙ্কনকে আঘাত করতে সক্ষম হয়েছে, ফলে তা ওমান উপসাগরে পর্যন্ত পিছাতে বাধ্য হয়েছে, অর্থাৎ 400 কিলোমিটার থেকে 800 বা 1000 কিলোমিটার দূরত্বে চলে যেতে বাধ্য হয়েছে। আমেরিকা আক্রমণের বিষয়টা অস্বীকার করছে, কিন্তু যে তারা যে পিছু হটেছে সেটা কিন্তু তারা অস্বীকার করছে না। আবার ইরান এদিকে বর্তমান সময়ে যে তীব্রতর আক্রমণ বাড়িয়েছে, এবং তারা যে পর্যন্ত 115টি আমেরিকান ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে, এবং AGM-15 যে মিসাইল আছে তাকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যে ধ্বংস করতে সক্ষম হয়েছে, এর মাধ্যমে প্রমাণ করে যে আসলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা হলেও কাজ করছে। আবার অন্যদিকে আমরা দেখি যে আমেরিকার যে রাডারগুলো ধ্বংস করা হয়েছে এবং সেগুলো আসলে কতটুকু প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে আমরা দেখি আসলে ওইভাবে সেটা প্রতিস্থাপন করা হয়নি। ফলে সেন্ট্রাল ইসরায়েল একের পর এক এখন আক্রমণের সম্মুখীন হচ্ছে, ইলিয়াদ শহর আক্রান্ত হচ্ছে, এবং ইরানিরা যদিও বলা হচ্ছে ক্লাস্টার হেড সম্পন্ন হচ্ছে বোমা আক্রমণ করছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই ক্লাস্টার হেড বোমাকে কিন্তু আসলে ঠেকাতে পারছে না ইসরায়েল। তাহলে দেখা যাচ্ছে যে যুদ্ধে সবারই কম বেশি ক্ষতি সম্মুখীন হচ্ছে। এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে দিন যত যাবে ইরান তত স্ট্র্যাটেজিক ওয়েপন অথবা আধুনিক বোমা বা যে ক্লাস্টার বোমা সেটা বাড়িয়ে দিবে, এবং এই যে বারবার বলছে যে ইরানের মানুষের অবস্থা বা জীবনযাত্রা মান ধ্বংস করে দেওয়া হবে। এই পর্যন্ত জানা গেছে যে ইরান 19 মিলিয়ন মেট্রিক টন পরিমাণ খাদ্য তাদের জনগণের জন্য সরবরাহ করতে সক্ষম হয়েছে। এবং ইরানের আমরা যে বারবার শুনছি যে 5 থেকে 7,000 কুর্দিস্তানের কুর্দিরা যারা হচ্ছে আমেরিকার সাথে সহযোগিতা করতে সম্মত হয়েছে তারা সোলেমানের প্রদেশ দিয়ে ইরানে প্রবেশ করবে। আজ পর্যন্ত ইরানের সীমান্ত বাহিনী অন্যদিকে বলছে যে ইরানের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে এবং তা অক্ষত আছে এবং বহিঃশত্রুর কোনো প্রবেশ ঘটেনি। ফলশ্রুতিতে এখন দেখা যাচ্ছে যে আজকে যে ঘোষণাটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দিলেন যে 2,500-এর মতো সৈন্য মেরিন সেনাকে তৈরি করা হচ্ছে ইরানে স্থল অভিযান পরিচালনা করার জন্য। তাহলে কি আমরা দেখছি যে একদিকে বলা হচ্ছে
ইরান এখন যেটা বলছে যে তারা আসলে হরমুজ প্রণালী বন্ধ করেনি, শুধুমাত্র শত্রু এবং শত্রুভাবাপন্ন দেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ করেছে, বন্ধুভাবাপন্ন দেশের জন্য এই হরমুজ প্রণালী ওপেন। আবার ইরান যে অন্য ক্ষেত্রে কন্ডিশন দিয়েছে, যদি ইউয়ান দিয়ে এক্সচেঞ্জ করে কেউ আমদানি রপ্তানি করে থাকে তাদের জাহাজকে এদিক দিয়ে পারাপার হতে দিবে। এতে যেটা বোঝা যাচ্ছে যে আসলে ইরানের বার্গেনিং বা নেগোসিয়েশন করার ক্ষমতাটা এখনও রয়েছে, এবং এখনও পর্যন্ত দীর্ঘদিন ধরে ইরান আসলে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। ফলে ইরান এখনও বলতে পারছে যে ইরান যুদ্ধ শেষ করবে আমেরিকা, যদিও যুদ্ধটা শুরু করেছে। দেখা যাক এই পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছায়। এবং বর্তমান বিশ্ববাজারে তেলের যে ঘাটতি দেখা যাচ্ছে, যে বিশ্ববাজারের যে টোটাল যে অর্থনৈতিক জিডিপি বিভিন্ন দেশের, তা কিন্তু আসলে হ্রাসমান হতে পারে, উৎপাদন খরচ বেড়ে যেতে পারে, একটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা হয়তো আমাদের দিকে ধেয়ে আসছে, আমাদের পরিবহন ব্যয় বেড়ে যেতে পারে, এবং তেলের প্রবাহ ছাড়া কিভাবে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো চলবে সেটা আসলে একটা অসহায় সংকট হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আমাদের দেশের মতো দেশে যেগুলো গার্মেন্টস নির্ভর শিল্প, সেই গার্মেন্টস নির্ভর শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তেলের প্রয়োজন হয়, কারণ অনেক ক্ষেত্রে গ্যাস থাকে না, যেখানে হচ্ছে ক্যাপটিভ পাওয়ারের ব্যবস্থা থাকে, গ্যাস যদি থাকে, কিন্তু আমাদের গ্যাসের সংকটের কারণে আমাদেরকে তেল নির্ভর জ্বালানি ব্যবস্থার উপর নির্ভর করতে হয়, অর্থাৎ জেনারেটরের উপর। সেক্ষেত্রে আসলে তেলের সরবরাহ যদি আমাদের এখানেও না আসে, তাহলেও হয়তো আমরা একটা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হব।